আচ্ছা ফার্স্ট অফ অল তাহলে ক্লাস শুরু করলাম। ওকে, সো দেখো প্রথম কথা হচ্ছে আজকে যে টপিকটা হচ্ছে মোল। মোল মানে কি? ছোটবেলা থেকে মোল পড়ে আসতাম, বাট মোল মানে কখনো বুঝতাম না, তাই না? মোল মানে কি? ফার্স্ট অফ অল মোল ইজ নাথিং বাট এ নাম্বার। মোল ইজ নাথিং বাট এ নাম্বার। মোল মানে একটা সংখ্যা। মোল মানে কি? একটা সংখ্যা। আজ থেকে একটা জিনিস মাথায় রাখবো, মোল মানে একটা সংখ্যা। সো মোল মানে সংখ্যা মানে কি? দেখো মোল ইজ নাথিং, ফার্স্ট অফ অল আমি একটা কথা লিখলাম যে মোল ইজ নাথিং বাট এ নাম্বার। মোল ইজ নাথিং বাট এ নাম্বার। আচ্ছা স্যার জিনিসটা একটু ভালোভাবে একটু এক্সপ্লেন করেন। দেখো ভালোভাবে এক্সপ্লেন করতে গেলে ফার্স্ট অফ অল আমি যখন বলবো 1 মোল বাই সাইকেল, 1 মোল বাইসাইকেল কথাটার অর্থ কি? 1 মোল বাইসাইকেল কথাটার অর্থ কি? সেটা হচ্ছে 6.02 ইনটু, ছোটবেলা থেকে পড়া, সেটা পড়াবো, এটা বিস্তারিত আলোচনা হবে যে অ্যাভোগাড্রো কি, এটা কাহিনী কি, এটা পড়াচ্ছি। ফার্স্ট অফ অল দেখো 1 মোল বাইসাইকেল বলছে না, একটা নাম্বার চলে আসবে। নাম্বারটা কি? 6.02 ইনটু 10⁻23 বাইসাইকেল। বাইসাইকেল স্পেলিং ভুল হয়েছে মনে হয়, বাইসাইকেল বানান মনে হয় এরকম হয়। আর যাই হোক এটা হচ্ছে বাইসাইকেল, তাই না? এভাবে লিখো তাহলে বাইসাইকেল। সো তোমাকে যখন বলা হচ্ছে 1 মোল বাইসাইকেল মানে 6.02 ইনটু 10⁻23 বাইসাইকেল, এরপরে তোমাকে বলা হচ্ছে 1 মোল ফোন, যে কোনো একটা ফোন। তাহলে কয়টা ফোন এখানে? 6.02 ইনটু 10⁻23 ফোন বলা হচ্ছে। তোমাকে যদি বলা হয় 1 মোল অ্যাপেল, বলা হচ্ছে 1 মোল অ্যাপেল। সবাই একটু কষ্ট করে আগে লিখো, এরপর ডেফিনিশন বলা হচ্ছে, আগে বোঝার চেষ্টা করো এটা কি। 1 মোল অ্যাপেল মানে কি? আমাকে বলো 1 মোল অ্যাপেল মানে কি? 1 মোল অ্যাপেল মানে হচ্ছে 6.02 ইনটু 10⁻23 অ্যাপেল। সবাই লিখতেছো নাকি মাইরে তক্তা বানায় ফেলবো? 6.02 10⁻23 অ্যাপেল, তাই না? সো আমাকে যদি কেউ যদি আস্ক করে আজ থেকে যদি ভাই মোল মানে কি? মোল ইজ নাথিং বাট এ নাম্বার। মোল হচ্ছে একটা সংখ্যা প্রকাশ করা হয়। কি প্রকাশ করে? একটা সংখ্যা। সংখ্যাটা কি? 6.02 ইনটু 10⁻23। আবার বলো 6.02 ইনটু 10⁻23। এবং এই মোলটা আমাকে আমার তিনটা জায়গায় স্থির থাকে, মানে তিনটা বিষয়ের ক্ষেত্রে স্থির থাকে। সেটা কি কি সেটা একটু আলোচনা করবো। তবে তার আগে আমাকে জানতে হবে এই সংখ্যাটার নাম কি। মোল জানার আগে আগে জানতে হবে এই সংখ্যাটার নাম কি। এই সংখ্যাটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। কি বলা হচ্ছে? অ্যাভোগাড্রো নাম্বার। প্রশ্ন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার মানে কি? প্রশ্ন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার মানে কি? প্রশ্ন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার মানে কি? এটা লিখছো সবাই? এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি অ্যাভোগাড্রো নাম্বার মানে কি। সো অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে, লিখছো এটা? দেখো অ্যাভোগাড্রো নাম্বার মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার মানে হচ্ছে যে কোনো পদার্থের অ্যাভোগাড্রো নাম্বার মানে কি? দেখো সবাই একটা অ্যাভোগাড্রো নাম্বার লিখো, এরপরে মোলটা পড়াচ্ছি। অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার ছোটবেলা থেকে পড়াছিলাম। অ্যাভোগাড্রো একটা বিজ্ঞানীর নাম, তিনি একটা নাম্বার দিয়েছেন, সেই নাম্বারটা আসলে এক্সপেরিমেন্টের নাম্বার ছিল। এটা কি ছিল? এক্সপেরিমেন্টের নাম্বার ছিল। সেটা কি রকম দেখতে? দেখো উনি বলেছেন যে কোনো পদার্থের, ভালোভাবে খেয়াল করে দেখো, যে কোনো পদার্থের, আবারও বলছি যে কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভর। আমরা কিন্তু গ্রাম পারমাণবিক ভর নিয়ে কিন্তু আইডিয়া আছে। গ্রাম পারমাণবিক ভর মানে কি? পরমাণুর ভরটা গ্রামে যদি কাউন্ট করো সেটাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। গ্রাম আণবিক ভর কাকে বলে? পরমাণুর ভর হবে না, তখন হবে অণুর ভর। অণুর ভরটা যদি গ্রামে কাউন্ট করো বা গ্রামে কনভার্ট করো তখন সেটা হবে গ্রাম আণবিক ভর। তো উনি বলতেছেন যে কোনো পদার্থের গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা, ওকে ফাইন। গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে কার সংখ্যা হবে? অণুর সংখ্যা। গ্রাম আণবিক ভরে, আবারও বলছি গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা। দ্রুত লিখো, অনেক পড়া আছে ভাই, মারাত্মক লেভেলের পড়া আছে। এটা হচ্ছে অনেকটা জৈব রসায়নের মতো। এটা জৈব রসায়ন কি বলছিলাম? মেজো ভাই বলছি না? ছোট ভাই শেষ, মেজো ভাই বাকি আছে। মেজো ভাই হচ্ছে এটা, তো একটা মিনি জৈব রসায়ন বলতে পারো। জৈব রসায়নের মধ্যে কি অনেক পড়া আছে এখানে। আমি বললাম দেখো যে কোনো পদার্থে গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা, এবং আরেকটা আছে গ্রাম আয়নীয় ভরে আয়নের সংখ্যা। গ্রাম আয়নীয় ভরে কি বললাম? গ্রাম আয়নীয় ভরে আয়নের সংখ্যা
স্থির থাকে এই সংখ্যাকে বলা হচ্ছে আমার অ্যাভোগাড্রো নাম্বার। আমি আবারও বলছি, এই সংখ্যাকে বলা হচ্ছে বলা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। সবাই লিখো, এই সংখ্যাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। সো তোমাকে যদি পরীক্ষায় যদি বলে অ্যাভোগাড্রো নাম্বার কাকে বলে, তুমি বলবা আমার পরমাণু স্তরে, মানে আমার গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা এবং গ্রাম আয়নীয় ভরে আয়নের সংখ্যা স্থির থাকে। স্থির বলতে একটা কনস্ট্যান্ট মান পাওয়া যায়। সেই কনস্ট্যান্ট মানটাকে, এটা এক্সপেরিমেন্টালি বের হয়েছে, এটা এক্সপেরিমেন্টেড প্রমাণে বের হয়েছে যে একটা নাম্বার আসছে, সেই নাম্বারটাকে বলা হচ্ছে 6.02 ইনটু 10⁻23। ওকে, আচ্ছা, এখন এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? নিশ্চয় পড়ছো Na। সো এটার নামটা কি হবে? Na। এবং এটা বলা হচ্ছে Na দিয়ে অ্যাভোগাড্রো বোঝাচ্ছে আর n দিয়ে পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা বোঝাচ্ছে। তো 6.02 ইনটু 10⁻23। এখন প্রশ্ন হচ্ছে মোল কি? এটার সাথে মোলের কি সম্পর্ক? এটার সাথে কি হবে? মোলের কি সম্পর্ক? মোলের কি সম্পর্ক? সবাই লিখছো যে কোনো পদার্থে গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা, গ্রাম আয়নীয় ভরে আয়নের সংখ্যা। প্রশ্ন হচ্ছে গ্রাম আয়নীয় ভর কি? জীবনে কোনোদিন নাম শুনি নাই, তাই না? আচ্ছা, এগুলো পড়াবো। এখন বলা হচ্ছে এইগুলাকে, মানে এই সমস্ত জিনিস যেগুলো আমি বলতেছি, এখানে একটা সংখ্যা ফিক্স থাকে। সেই সংখ্যাটা হচ্ছে আমার অ্যাভোগাড্রো নাম্বার, যেটার আমার ফিক্সড মান সেটা হচ্ছে 6.02 ইনটু 10⁻23 এবং সেটাকে ডিনোট করা হয় Na দিয়ে। এতটুকু লেখা হলে ডান লিখো সবাই। এতটুকু যারা লিখতে পারছো তারা সবাই ডান লিখো, এতটুকু যারা লিখছো তারা সবাই ডান লিখো, ঠিক আছে? লেখা হয়েছে না? আচ্ছা, এখন মুছে দিচ্ছি। তাহলে ভাই এটা কেউ মুখস্থ করার দরকার নেই, এটা খুবই সিম্পল। এটা হচ্ছে, কেউ যদি আস্ক করে অ্যাভোগাড্রো নাম্বার কাকে বলে, তুমি বলবা যে কোনো পদার্থে গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা, গ্রাম আয়নীয় ভরে আয়নের সংখ্যা স্থির থাকে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে মোল কাকে বলে? আচ্ছা, মোলের ডেফিনিশনটা ছোটবেলা থেকে এতগুলো ডেফিনিশন আমরা আসলে পড়ছিলাম, বাট এক্সাক্ট ডেফিনিশন কোথাও পাইছি? আসলে মোল বলতে কি বোঝানো হচ্ছে? একটু আগে বলছিলাম মোল বলতেছে নাম্বার। আসলে মোল নাম্বার না, নাম্বার ছাড়া আরো অনেক কিছু বোঝানো হয়। এমনি আমরা জাস্ট ধরে রাখি মোল হচ্ছে একটা নাম্বার। যদি বলা হয় মোল কি, মোল একটা নাম্বার। 6.02 10⁻23। আমি যদি বলি 6.02 10⁻23 হচ্ছে কি, আমার কাছে এটা আছে, তার মানে সেটা আমার 1 মোল। আমাকে যদি বলা হয়, ধরো একটা আমি ফার্মেসিতে গেছি, বলছে 1 মোল সালফারিক অ্যাসিড দেন, তো 1 মোল সালফারিক অ্যাসিডকে তুমি সংখ্যায় কাউন্ট করো, কি মানে মোলটাকে তুমি সংখ্যায় কাউন্ট করো, সেটা কি হবে? 6.02 ইনটু 10⁻23 সালফারিক অ্যাসিড, শেষ। এখন এটা কি শুধুমাত্র সংখ্যায় কাউন্ট করা হবে, নাকি অন্য কোনো কিছুতে কাউন্ট করা যাবে কিনা? আয়তনে কাউন্ট করা যাবে, পারমাণবিক ভরে কাউন্ট করা যাবে, আণবিক ভরে কাউন্ট করা যাবে, আয়নীয় ভরে কাউন্ট করা যাবে। অনেকগুলো প্রশ্ন জমতেছে, স্যার আসলে কি মোল বলতে কি নাম্বার, নাকি আরো অন্য কিছুতে কনভার্ট করা যাবে কিনা? হ্যাঁ যাবে, তবে বেসিক্যালি আমরা নাম্বারটাকে সবচেয়ে বেশি হাইলাইট করি, কারণ এটা নিয়ে হচ্ছে আমার আসলে প্রথম মোলের পরিচয়টা জানতে পেরেছিলাম, যে আসলে মোল বলতে নাম্বার। তবে তার থেকে বোঝা যাচ্ছিল আসলে না, নাম্বার ছাড়া আরো অনেক জায়গায় সেটাকে আমি কি গণনা করতে পারবো, হিসাব করতে পারবো। সো আস্তে আস্তে ডেফিনিশনটা দেখো। ডেফিনিশনে কি বলা হচ্ছে? যে ডেফিনিশনে বলা হচ্ছে যে পদার্থের গ্রাম পারমাণবিক ভরে, কি বললাম দেখো, গ্রাম পারমাণবিক ভরে, যে পদার্থের গ্রাম পারমাণবিক ভরে, যে পদার্থের গ্রাম পারমাণবিক ভরে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যকটা লিখো, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর সংখ্যা। এটা এখনই বুঝে যাবে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর সংখ্যা। এরপরে গ্রাম আণবিক ভরে, গ্রাম আণবিক ভরে, স্যার এটা মনে হয় শুধু ডেফিনিশন পড়াচ্ছেন মনে হয়। দেখো একটু দেখো ডেফিনিশনটা, আসলে তুমি এখনই বুঝবে, এটা ডেফিনিশন মুখস্থ করতে হবে না। দেখো, গ্রাম পারমাণবিক ভরে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে, আবার লিখো অ্যাভোগাড্রো সংখ্যক। দেখো এটা আণবিক ভর মানে কি অণু না, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সংখ্যা। আমি এটা কি বোঝাচ্ছি একটু পরে বুঝবা, তারপর বলবা যে স্যার এটা কি ছিল, আসলে এটা কিছু ছিল না। অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সংখ্যা না, দেখা যাচ্ছে এটা কতটুকু দেখা যাচ্ছে একটু দেখি তো, দেখা যাচ্ছে এটা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সংখ্যা দেখা যাচ্ছে। সো অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সংখ্যা। তাহলে এখন দেখো গ্রাম পারমাণবিক ভর গেল এবং গ্রাম আণবিক ভর গেল, এখন বাকি আছে কি গ্রাম আয়নীয় ভরে। এবং গ্রাম আয়নীয় ভরের, গ্রাম আয়নীয়
এবং গ্রাম আয়নীয় ভরে অ্যাভোগাড্রো সংখ্যক, এটা হবে আয়নের সংখ্যা, এটা বোঝাচ্ছে আয়নের সংখ্যা স্থির থাকে। অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সংখ্যা এবং গ্রাম আয়নীয় ভরে অ্যাভোগাড্রো সংখ্যক আয়নের সংখ্যা স্থির থাকে। এই স্থির সংখ্যা, এই যে স্থির সংখ্যা আছে না, এই স্থির সংখ্যাটা কি বলা হয় আমাকে বলো? এই স্থির সংখ্যাকে কি বলা হচ্ছে? আমার অ্যাভোগাড্রো সংখ্যা না, এবং এই যে স্থির থাকে এই পদার্থের মধ্যে, এবং এই সব পদার্থকে বলা হচ্ছে এক মোল। এবং ওই সব পদার্থকে স্থির থাকে, ওই সব, এটা কমা দাও, ওই সব পদার্থকে আমার কি বলা হয় বলো? এক মোল বলে। ওই সব পদার্থকে এক মোল পদার্থ বলে, এক মোল পদার্থ বলে। এবং এবং এখানে আমি একটা আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কি, এবং পদার্থের পরিমাণকে মোল বলে। আস্তে আস্তে লিখে থাকো, লিখতে থাকে সবকিছু বুঝবা, ওকে, সবকিছুই বুঝবা। অ্যাভোগাড্রোর সংখ্যা, পরমাণুর সংখ্যা, গ্রাম আণবিক ভরে। আচ্ছা, আমি যদি বলি, ধরো আমি বললাম অক্সিজেন, একটু খেয়াল করে দেখো। এখন আমি তোমাকে আসলে বিস্তারিত পড়াচ্ছি, তুমি দেখবে আসলে কতটুকু ডিপে যাবো, আমি ডিপে যাবো কতটুকু তুমি একটু পরে বুঝবা। দেখো স্যার এটা কি লিখছেন একটু বুঝান। ফার্স্ট অফ অল আমাকে বলো, অন্তত এতটুকু তো কমন সেন্স আসার কথা যে অক্সিজেন একটা পরমাণু, অক্সিজেন অণু না। অক্সিজেন কি? শুধু খালি একটা অক্সিজেন, পরমাণু। যদি অক্সিজেন 2 দিতাম অণু হয়ে যেত। আমি বললাম শুধু অক্সিজেন, পরমাণু না। এখন এই পরমাণুতে, অক্সিজেন পরমাণু, এটা একটা পরমাণু, এই পরমাণুতে কয়টা অক্সিজেন সংখ্যা আছে, মানে কয়টা সংখ্যা আছে, মানে একটা অক্সিজেন পরমাণু। আমি যদি বলি এই অক্সিজেন পরমাণুর সংখ্যা কয়টি, এখন আমাকে বলো অক্সিজেন পরমাণুর সংখ্যা বলতে কিসের সংখ্যা বলা হচ্ছে? পরমাণুর সংখ্যা। কেন? কারণ এটা পরমাণু। আমাকে কিছু আস্ক করে অক্সিজেন পরমাণুতে পরমাণুর সংখ্যা কয়টি, তুমি কি বলবা? ফার্স্ট অফ অল অক্সিজেন পরমাণু হচ্ছে আমার একটা সিঙ্গেল একটা অ্যাটম। সিঙ্গেল অ্যাটমে আমি হিসাব করব কি? পরমাণুর সংখ্যা। কেন? কারণ পরমাণুর ক্ষেত্রে পরমাণুর সংখ্যা হিসাব করতে হবে। তো এখানে অ্যাভোগাড্রো বলা হচ্ছে এটার যে পরমাণু যেটা বের হচ্ছে, এখানে একটা ভর আছে না, যেমন অক্সিজেনের ভর কত আমরা জানি, সবাই জানি 8 গ্রাম। এটা কিভাবে আসছে একটু পরে প্রমাণ করতেছি। এবং এই 8 গ্রামে, এটা 8 গ্রাম হচ্ছে কি তার পারমাণবিক ভর নাকি আণবিক ভর? এটা আমরা সবাই জানি ভাই পারমাণবিক ভর হবে, আর আণবিক ভর হলে 16 হতো। আচ্ছা সরি স্যার, আমি একটা জিনিস ভুল করছি, 16। ঠিক আছে 16। আণবিক ভর, পারমাণবিক ভর কত? 16। আর আণবিক ভর কত? 32। কারণ এটা সংখ্যাটা ছিল হচ্ছে, পারমাণবিক সংখ্যা ছিল 8। দেখো এটা হচ্ছে তার 16টা কি আমাকে বলো? এটা হচ্ছে তার পারমাণবিক ভর, তার পারমাণবিক ভর, তাই না? তো তার পারমাণবিক ভর কত? 16। এই 16 গ্রাম যেটা, এটা 16 গ্রাম না? এই 16 গ্রামে কয়টা অণু সংখ্যা থাকবে? অণু বলবো নাকি পরমাণু বলবো? পরমাণু বলতে হবে, কেন? কারণ পারমাণবিক ভর। তো বলা হচ্ছে, দেখো এখানে দেখো ডেফিনিশন দেখো, গ্রাম পারমাণবিক ভর। এটা গ্রাম পারমাণবিক ভর না, কারণ 16 গ্রামে কাউন্ট। দেখো যে পারমাণবিক ভরটা তুমি গ্রামে কাউন্ট করতেছো সেটা গ্রাম পারমাণবিক ভর। তো বলা হচ্ছে গ্রাম পারমাণবিক ভরে একটা অ্যাভোগাড্রোর সংখ্যা থাকে, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা থাকে। সেই অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি? 6.02 × 10⁻23। এবং 6.02 × 10⁻23 উপস্থিত থাকে কোথায়? 16 গ্রাম অক্সিজেনে। এই 16 গ্রাম অক্সিজেনটাকে বলা হচ্ছে আমার 1 মোল। ডেফিনিশন দেখে বলছি, খেয়াল করে দেখো ডেফিনিশনে কি বলা আছে। দেখো ফার্স্ট অফ অল বলছে গ্রাম পারমাণবিক ভরে অ্যাভোগাড্রোর সঙ্গে পরমাণু থাকে, এবং এটাকে বলা হচ্ছে 1 মোল। অর্থাৎ আমার গ্রাম পারমাণবিক ভর কোনটা? 16 গ্রাম। তো বলা হচ্ছে 16 গ্রামে কয়টি সংখ্যা আছে, কয়টি পরমাণু সংখ্যা আছে? 6.02। কেন এটাকে কেন 6.02? কারণ এটা বলা হচ্ছে এটা 16 গ্রাম সমান কিন্তু 1 মোল। কারণ দেখো আমরা যখন 1 মোলটা কাউন্ট করি, মোলটা কিন্তু কয়ভাবে কাউন্ট করা হয় আমাকে বলো? একটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভরে কাউন্ট করতে পারো, একটা আণবিক ভরে কাউন্ট করতে পারো, একটা গ্রাম আয়নিক ভরে কাউন্ট করতে পারো, এবং আরেকটা আছে আয়তন। আয়তনের কথাটা একটু পরে আসবো। এখানে যেহেতু পারমাণবিক ভর বললাম, তাহলে এখানে গ্রাম পারমাণবিক ভরে কাউন্ট হচ্ছে। সো গ্রাম পারমাণবিক ভরে তার অণুর সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻23। আর একটু আগে পড়ে আসছি যে মোল ইজ নাথিং বাট এ নাম্বার ইকুয়াল টু 1 মোল। একটু আগে আমি পড়ে আসছি মোল ইজ নাথিং বাট এ নাম্বার, অর্থাৎ ইকুয়াল টু কি? 1 মোল। অর্থাৎ আমি বলতে পারি 1 মোল সমান 6.02 × 10⁻23 ইকুয়াল টু 16 গ্রাম। কেন? কারণ এটা দুইভাবে হিসাব করা যেতে পারে, একটা হচ্ছে পারমাণবিক ভরে, একটা হচ্ছে আণবিক ভরে। প্রশ্ন হচ্ছে পারমাণবিক ভরে কেন হিসাব করলাম? আরে ভাই এটা আছে পরমাণু। যদি এটা থাকতো O2 থাকতো, তাহলে O2 তে কি বলা হচ্ছে? দেখো
এখন গ্রাম পারমাণবিক ভর অ্যাভোগাড্রোর সংখ্যা, ওকে ফাইন, বলা হচ্ছে গ্রাম আণবিক ভর অ্যাভোগাড্রোর সংখ্যা কোন থাকে, তাহলে গ্রাম আণবিক ভর, অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত, 32 গ্রাম। কিভাবে আসছে একটু পরে প্রমাণ করতেছি। সো এটা কি হবে, তাহলে স্বাভাবিক, এটা পারমাণবিক ভর হবে না, এটা আণবিক ভর হবে। সো আণবিক ভরে কয়টা থাকে, আবারও অ্যাভোগাড্রোর সংখ্যা থাকে, ফিক্সড, এটা ফিক্সড। পরমাণুর ভরও সেম নাম্বার, আণবিক ভরও সেম নাম্বার। তো আমি লিখতে পারি কি 6.02 × 10⁻23 ইকুয়াল টু আমার 1 মোল। এখন আবার বলা হচ্ছে আয়ন, আয়ন দেখতে পাচ্ছ গ্রাম আয়নীয় ভর। তো গ্রাম আয়নীয় ভর কার ক্ষেত্রে হতে পারে, যেমন ধরো আমি ক্লোরিন মাইনাস বললাম। সো ক্লোরিন মাইনাস আয়নের আমার ভরটা কত, 35.5। সো এই 35.5 গ্রামে আমার মোল সংখ্যা কত, মোল সংখ্যা বলতে আমার অ্যাভোগাড্রোর সংখ্যা কত, 6.02 × 10⁻23 ইকুয়াল টু আমার 1 মোল। ভাইয়া এটা জাস্ট আপনারা एग्जांपल লিখবেন, আপনারা কষ্ট করে একটু एग्जांपलটা লিখেন, এরপর আমি এখন আরো বিস্তারিত পড়াচ্ছি। ফার্স্ট অফ অল এটা সবাই একটু লিখে ফেলেন, একটু কষ্ট হলে সবাই একটু লিখেন আগে, এটা একটু কষ্ট হলে আগে সবাই একটু লিখেন। এসব কিভাবে লিখবো তানিশতা সাহা, আমি তোমাকে একটা কথা বলি, ফার্স্ট অফ অল তুমি কিভাবে নোট করো আমি তোমাকে বলতেছি। ফার্স্ট অফ অল তুমি মোল ইজ নাথিং বাট এ নাম্বার লিখছো, 1 মোল বাইসাইকেল হাবিজাবি এগুলো লিখছো, লেখার পরে তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা লিখছো, ডেফিনিশন লিখছো, এরপরে মোল সংখ্যা ডেফিনিশন লিখছো, লেখার পরে নিচে লিখে ফেলো যে एग्जांपल দিলাম এরকম। কিভাবে লিখবা, খুবই সিম্পল। ফার্স্টে অক্সিজেন নিলা, তো বলবা অক্সিজেন কি, আচ্ছা অক্সিজেন পরমাণু নাকি অণু, অক্সিজেন একটা পরমাণু, পরমাণু। তো পরমাণুর ক্ষেত্রে ভরটা কি হবে, পারমাণবিক ভর হবে নাকি আণবিক ভর হবে, পারমাণবিক ভর হবে। সো অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16 গ্রাম। 16 গ্রামে কয়টা সংখ্যা থাকে, 6.02 × 10⁻23। কেন ভাইয়া, কেন, কারণ 16 গ্রাম সমান 1 মোল বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে গ্রাম পারমাণবিক ভরে অ্যাভোগাড্রোর সংখ্যা থাকে। সো এই গ্রাম এটা আমি বলি না, এটা মোলের ডেফিনিশনে বলা হচ্ছে গ্রাম পারমাণবিক ভরে অ্যাভোগাড্রোর সংখ্যা থাকে। আর অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি 6.02 × 10⁻23। আবার আমি একটু আগে বললাম মোল ইজ নাথিং বাট এ নাম্বার ইকুয়াল টু 1 মোল, কারণ এটা যে কথা আর 1 মোল বলা সেম কথা। সো 1 মোল সমান 16 গ্রাম, আবার 1 মোল সমান এটা। অর্থাৎ তুমি যদি গ্রামে কনভার্ট করো মোলটাকে তাহলে এটা আসবে, তুমি যদি সংখ্যাতে কনভার্ট করো তাহলে এটা আসবে। আবার সেম তুমি যদি এটাকে যদি আণবিক ভরে কাউন্ট করো তাহলে এটা আসবে, আবার এটাকে তুমি যদি সংখ্যায় কাউন্ট করে এটা আসবে। এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু স্থির থাকবে। একটু আগে বলছিলাম না স্থির থাকে, দেখছো স্থির, এই কথাটা কেন বলছি, স্থির স্থির। আবার 1 মোল কেন, মোল ইজ নাথিং বাট এ নাম্বার। সো সবকিছুর লজিক আমি তোমাকে এখানে বোঝালাম, সবকিছুর লজিক আমি তোমাকে এখানে বোঝালাম। এখন আমি পড়বো তোমাদেরকে, এখন আমি তাহলে এটা জিনিসটা প্রমাণ করে দেখাতে হবে। সো একটু আগে একজনে বলে যাওয়া স্যার এগুলো কিভাবে আসছে। সো দেখো ফার্স্ট অফ অল প্রমাণে, আচ্ছা আমরা সবাই একটু কমেন্ট করবা কার্বনে কয়টা প্রোটন আছে কয়টা নিউট্রন আছে আমাকে বলো। কার্বনে কয়টা প্রোটন কয়টা নিউট্রন। আমি যদি একটা কার্বন বলি, ধর একটা কার্বন, এটা হচ্ছে কার্বন পরমাণু, স্যার এগুলো কিভাবে আসছে, স্যার 16 গ্রাম কিভাবে, 12 গ্রাম কিভাবে, হ্যান ত্যান এগুলো কিভাবে আসছে আমাকে বলো সবাই। কার্বন পরমাণুতে কয়টা প্রোটন কয়টা নিউট্রন থাকে। ফার্স্ট অফ অল কার্বন পরমাণুটা আঁকো। সো কার্বন পরমাণু দেখতে কিরকম আমাকে বলো। কার্বন পরমাণুতে আমি যদি নিউক্লিয়াস অঙ্কন করি, এটা নিউক্লিয়াস না, আর কার্বন পরমাণুতে আমার শক্তি স্তর কয়টা আছে, 1s2 2s2 2p2। সো 1s2 2s2 2p2, তাহলে আমি দেখলাম এরকম, আমি দেখলাম এরকম, এটা হচ্ছে আমার কার্বন পরমাণু। ঠিক আছে, আমাকে একটা সবাই বলো কার্বন পরমাণুতে কয়টা ইলেকট্রন কয়টা প্রোটন কয়টা নিউট্রন, কয়টা প্রোটন কয়টা নিউট্রন কয়টা নিউট্রন। স্যার এটা বুঝবো কেমনে। ফার্স্ট অফ অল কার্বন লিখো, কার্বনের পরমাণুর সংখ্যা কত, মানে পারমাণবিক সংখ্যা কত, 6 না, আর এই কার্বনের পারমাণবিক ভর কত, 12। কি বললাম, 12। সো 12 লিখছো, এটা সবাই বুঝছো, এটা বেবিও বুঝে গেছে এটা যে সেটা কি বললেন। দেখো উপরে কি 6টা কি পারমাণবিক সংখ্যা, আর উপরটা কি ভর সংখ্যা, ভর। এবং এখন প্রশ্ন হচ্ছে এখানে প্রোটন কয়টা, ছোটবেলা থেকে পুরো আসছি যাহাই পারমাণবিক সংখ্যা তাহাই প্রোটন। সো প্রোটন কয়টা, 6টা। ইলেকট্রন কয়টা, প্রোটন যতটা হবে ইলেকট্রন ততটা হবে, জানি এটা 6টা। প্রশ্ন হচ্ছে নিউট্রন কয়টা, ও স্যার নিউট্রন কয়টা, 12 থেকে 6 বাদ দিবেন। কেন, ছোটবেলা থেকে পড়ে আসছি পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে যা আসবে সেটাই হচ্ছে কি নিউট্রন। সো নিউট্রনও 6টা, প্রোটনও 6টা, ইলেকট্রনও 6টা। এখন আমি তোমাকে যদি আস্ক করি একটা কার্বন পরমাণু ভর বের করে দেখাও, কিভাবে হতে পারে। অর্থাৎ একটা কার্বন পরমাণু ভর বের করে দাও। অর্থাৎ এখানে যে নিউক্লিয়াস আছে না, এই যে আমি যে নিউক্লিয়াস লিখলাম না, এই নিউক্লিয়াসের 6টা, নিউক্লিয়াসের ভিতরে কি আছে, 6টা প্রোটন আছে, এক, এবং আরেকটা কি আছে, 6টা নিউট্রন আছে। নিউক্লিয়াসের ভিতরে কি আছে আমাকে বলো, 6টা প্রোটন আছে এবং 6টা নিউট্রন আছে। তাহলে আমি বলতে পারি একটি কার্বন পরমাণুতে, লিখো সবাই লিখো, এখন লিখো, আগে ফার্স্ট এটা লিখো, একটি কার্বন পরমাণুতে, এটা লিখছে সবাই, চিত্র রাখছো, এটা আঁকবা, এটা আঁকবা, আঁকার পরে বলবা একটি কার্বন পরমাণুতে 6টা প্রোটন, কমা 6টা
নিউট্রন। একটা কার্বন পরমাণুতে 6টা প্রোটন, স্পেলিং ভুল হতে পারে, আচ্ছা নিউট্রন স্পেলিং ভুল হলে কোনো সমস্যা না, এন ইউ ইউ হবে সামথিং নিউট্রন। 6টা প্রোটন 6টা নিউট্রন এবং 6টা লিখো 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 6টা ইলেকট্রন থাকে। এতটুকু পর্যন্ত সবাই লিখে ফেলো আগে, এতটুকু পর্যন্ত সবাই আগে লিখে ফেলো, ঠিক আছে? যেহেতু একটি পরমাণুর ভর হলো, যেহেতু, তো আমরা এটা বলতে পারি যেহেতু একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর মানে কি আমাকে বলো? যেহেতু একটি পরমাণুর ভর, আবার বলছি যেহেতু একটি পরমাণুর ভর ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর। আসলে আমরা দেখো, আমরা যখন পরমাণুর ভর যখন কাউন্ট করি সেখানে কিন্তু ইলেকট্রনকে পাত্তা দিই না। কেন বলো তো? কেউ একজন কমেন্টে বলো ইলেকট্রনকে কেন গুরুত্ব দেওয়া হয় না পরমাণুর ভর বের করার ক্ষেত্রে? কেউ বলতে পারবা? কে বলতে পারবে একটু বলো। যেহেতু একটি পরমাণুর ভর ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর। কেন ভাইয়া? কেন? এটা রিজনটা কি? পরমাণুর ভর ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর কেন? আচ্ছা আমাকে বলো, নিউক্লিয়াসে কি থাকে? সবাই জানো নিউক্লিয়াসে ভাইয়া প্রোটন থাকে, আর হচ্ছে কি থাকে? নিউট্রন থাকে। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন থাকে, আর হচ্ছে কি থাকে? নিউট্রন থাকে, তাই না? সো নিউক্লিয়াসের ভরটাকে কেন কার্বন পরমাণুর ভর অর্থাৎ যে কোনো একটা পরমাণুর ভর কাউন্ট করা হচ্ছে কেন? কারণ ইলেকট্রনের ভরটা সবাই জানো কত হয় আমাকে বলো। আমি এরপর আসি প্রোটনের ভরটা, সরি প্রোটন শুধু হবে, প্রোটনের ভর আর একটা হচ্ছে নিউট্রনের ভর। সবাই আমাকে বলো ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর সবাই বলো তো দেখি কত আমাকে বলো। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। প্রোটনের ভর কত? 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। নিউটনের ভর কত? নিউটনের ভর একটু হালকা বেশি, নিউটনের ভর থাকে 1.675 ইন্টু 10⁻⁻24। বাট এখানে 1.675 না লিখে আমি লিখবো 1.67। আচ্ছা লিখতে পারো, আচ্ছা লিখে ফেলো, যাই হোক বাদ দে, আবার পরে দিয়ে বলবি স্যার বইয়ে এটা ছিল আপনি ভুল লিখছেন। 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর এখানে ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এখানে নিউক্লিয়াসের ভরে প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ আমি যখন একটা কার্বন পরমাণুর ভর লিখবো, একটু পাশে লিখে রাখো, আমি লিখলাম একটা কার্বন পরমাণুর ভর, আমি লিখলাম একটি। স্যার কি পড়াচ্ছেন? এটা আমি হচ্ছে পড়াচ্ছি কিভাবে পারমাণবিক ভর বের করতে হয়, কিভাবে আণবিক ভর বের করতে হয়, এটা পড়াচ্ছি। তুমি যদি বলো স্যার আপনি এগুলো কি পড়াচ্ছেন, কিভাবে পারমাণবিক ভর বের করবা, কিভাবে আণবিক ভর বের করবা। যেমন আমি বললাম একটি কার্বন পরমাণুর ভর ইকুয়াল টু, আমি কি লিখতে পারি আমাকে বলো? একটি কার্বন পরমাণুর ভর ইকুয়াল টু কি লিখতে পারি? ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে একটা কার্বন পরমাণুর ভর হচ্ছে মাস অফ প্রোটন প্লাস, এটা একটু সবাই কষ্ট করে লিখো। কেন? কারণটা কি? মাস অফ নিউট্রন। কেন এটা কেন লিখতেছি? দেখো ইলেকট্রনের ভর এতই নগণ্য, মানে পরমাণুর ভর নির্ণয়ে দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, কোথায় 10⁻⁻24 গ্রাম আর কোথায় 10⁻⁻28 গ্রাম, অনেক ডিফারেন্স আছে। মানে এটা এতটাই নগণ্য, মানে এটা কাউন্টই করা হয় না। অর্থাৎ ইলেকট্রনের ভরটা আমরা মানে ইলেকট্রন হচ্ছে বেশি নগণ্য, ভরটা এতই কম, মানে প্রোটনের তুলনায় খুবই কম, নিউট্রনের তুলনায় খুবই কম। সেজন্য আমরা কি করি? আমরা ইলেকট্রনটাকে বাদ দিই। অর্থাৎ কারণ আমরা গুণগত রসায়নে পড়ে আসছিলাম যে একটা পরমাণুর সমগ্র ভর কিন্তু নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। পড়ছো? পরমাণু সমগ্র ভর মানে 99.99% আমার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, অর্থাৎ বাকি অংশটা কিন্তু ফাঁপা। মনে আছে রাদারফোর্ড নিউক্লিয়াসের ক্ষেত্রে পড়ছিলাম আলফা বিচ্ছুরণ পরীক্ষা, ওখানে বলছিল না যে বাকি অংশগুলো হচ্ছে ফাঁপা। সো ওই বাকি অংশ যেগুলো ফাঁপা ছিল ওই ফাঁপাতে কিন্তু ইলেকট্রন থাকে। ইলেকট্রনের ভর এতই নগণ্য, মানে সেখানে আসলে তোমার হচ্ছে কি তার ভরটা কিন্তু কি রিয়ালাইজেশনে আসে না, তার ভরটা কাউন্টই করা হয় না, কারণ এতই কম। সো আমরা যখন একটা কার্বন পরমাণুর ভর যখন বের করি সেখানে শুধু আমরা কাউন্ট করি মাস অফ প্রোটন এবং মাস অফ নিউট্রন। এখন আমি যখন কার্বন পরমাণুর ভর লিখবো আমাকে বলো প্রোটন কয়টা? 6টা। এবার আমাকে বলো নিউট্রন কয়টা? সো আমি এখন কি লিখতে পারি? একটি। তা আমি এখানে একটা জিনিস লিখবো, যেহেতু একটি পরমাণুর ভর ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর, সেক্ষেত্রে নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি ইকুয়াল টু একটি কার্বন পরমাণুর ভর। স্যার এখানে একটা কথা লিখতে হবে যেটা আমরা লিখি নাই, সেটা হচ্ছে কি, যেহেতু কি লিখবা? স্যার বেশি তাড়াতাড়ি পড়াচ্ছি, দেখো এতগুলো বেসিক তাড়াতাড়ি পড়াই দেওয়া হবে।
বললাম না এখানে 24টা ক্লাস এমএম লাগতেছে না, এখনো কিন্তু আমরা হচ্ছে এটা কিন্তু সেকেন্ড পার্ট থেকে শুরু হয়েছে, এটা কিন্তু মূল সংখ্যা থেকে জারণ বিজারণে কিন্তু ঢুকিয়ে নাই। জারণ বিজারণ আজ থেকে ধরো আরো 7 8 9 10 ক্লাস পরে, অনেক সময় লাগবে। জারণ বিজারণের টপিক গুলো তো আসতেছে অনেক পরে। এখন এখানে দেখো একটি কার্বন পরমাণুর ভর ইকুয়াল টু মাস অফ প্রোটন প্লাস মাস অফ নিউট্রন। এখানে আমি একটু আগে বললাম যে যেহেতু একটি পরমাণুর ভর ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর, সেহেতু আমার নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের সমষ্টি, নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের সমষ্টির ভর ইকুয়াল টু একটি পরমাণুর ভর। যেহেতু একটি পরমাণুর ভর ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর, সেহেতু নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি ইকুয়াল টু একটি কার্বন পরমাণুর ভর। এটা কারা কারা বোঝা নাই? এটা কারা কারা বোঝা নাই? এতটুকু লিখে আমি সময় দিচ্ছি, আস্তে আস্তে লিখো। যেহেতু একটি পরমাণুর ভর ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর, আবারও বলছি যেহেতু একটি পরমাণুর ভর ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর, সেহেতু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি ইকুয়াল টু একটি কার্বন পরমাণুর ভর। এটা লেখার পর এখন তুমি লিখবা একটি কার্বন পরমাণুর ভর, অর্থাৎ একটি কার্বন পরমাণুতে, অথবা এভাবে লিখতে পারো, ডাইরেক্ট লিখে ফেলো একটি কার্বন পরমাণুর ভর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আমাকে বলো? 6 মাস অফ প্রোটন এবং 6 মাস অফ নিউট্রন। 6 মাস অফ প্রোটন এবং 6 মাস অফ, অর্থাৎ মাস এমপি মানে কি? এম হচ্ছে মাস, মাস মানে ভর, অর্থাৎ 6টি প্রোটনের ভর এবং 6টি নিউট্রনের ভর যদি যোগ করি তবে আমি একটি কার্বন পরমাণুর ভর পাবো। কারণ একটি কার্বনের 6টি প্রোটন এবং 6টি নিউট্রন আছে। কেন ভাই? একটু আগে বললাম না, প্রোটন 6টা, ইলেকট্রন 6টা এবং নিউট্রন 6টা। সো ইলেকট্রন কিন্তু বাদ দিচ্ছি, কারণ ইলেকট্রনের ভর এতই নগণ্য, এটা ইলেকট্রন বাদ দেওয়া হয়। একটি কার্বন পরমাণুর ভর হলো 6টি প্রোটনের ভর এবং 6টি নিউট্রনের ভর। একটু আগে আমি তোমাকে বললাম, এই যেখানে লিখলাম, আমাকে বলো প্রোটনের ভর কত? একটু আগে লিখছিলাম না 6 ইনটু কি লিখতে পারি আমাকে বলো তো সবাই? স্যার কি লিখতে পারি? প্রোটনের ভর কত আমাকে বলো? 1.67। লিখো 1.67 ইনটু 10⁻⁻24 গ্রাম। লিখছো? প্লাস দাও। নিউট্রনের ভর কত? আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে নিউট্রনের ভরটা কিন্তু 1.67 ধরিও, কারণ এটা কাছাকাছি তো, মানে ক্যালকুলেশনে যাতে সুবিধা হয়। 1.67 ইনটু 10⁻⁻24 ধরবা, ইনটু 10⁻⁻24, মানে এটা কাছাকাছি। অনেকে বলতে পারে স্যার 5টা দেন না কেন? এটা আসলে এতই কাছাকাছি মানতো, সো 5টা হচ্ছে আমরা বাদ দিচ্ছি যাতে আমাদের ক্যালকুলেশন যাতে সুবিধা হয়, সেজন্য ক্যালকুলেশন যাতে সুবিধা হয়। কারণ আমরা এখন কমন নিব, দেখছো 6 কমন নিছি। কি নিব? 6 কমন নিব। 6 কমন নিলে তুমি খেয়াল করে দেখো এখানে আসছে কোনটা? 1.67, 6 কমন নিছি, তাহলে 1.67 ইনটু, সরি 6 কমন না, সরি আমার ভুল হয়েছে। 6 কমন নেওয়ার দরকার নেই, একটা কাজ করে 6 যোগ করো, তো 12 আসছে না? আমরা কমন নিব কোনটা? এটাকে কমন নিব। আমরা কোনটাকে কমন নিব? স্যার বুঝি নাই। দেখো আমি একটা কথা বলি, খুব সিম্পল। 1.67 আসলে অনেকভাবে করা যায়, ওটাকে কমন নেওয়া যায়, হাবি যাবি, যাই হোক। 1.67 ইনটু 10⁻⁻24, 1.67 10⁻⁻24 লিখছো? এটাকে কমন নিলাম, ইকুয়াল টু ইনটু কি 6 6 কত? 12 না? সো 12টা হচ্ছে যোগ হবে, অর্থাৎ আমরা এটা কমন নিলাম, যেটা কমন নিয়েছে সেটা ব্র্যাকেটে আছে, আর 12 12 যোগ করলাম। স্যার কিচ্ছু না, দেখো 6 6 যোগ করলে কত? 12। সো এটা কমন হলে কত? 12 ইনটু কত? 1.67 ইনটু 10⁻⁻24। ভাই কিচ্ছু বোঝার না মনে হয়। দেখো 6 6 যোগ করলে কত? 12। সো 12 ইনটু কত? 1.67 ইনটু 10⁻⁻24। এতটুকু লেখা হয়েছে। আচ্ছা এখন আরেকটা কথা লিখতেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ে আসছিলাম, গুণগত রসায়নে পড়ছে কিনা জানি না, 1 mu মানে কি? 1 mu মানে কি মনে আছে? 1 mu মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট 1 mu ইকুয়াল টু আমার 1.67 ইনটু 10⁻⁻24 গ্রাম। এটা কারা কারা পড়ে আসছো ফার্স্ট ইয়ারে? 1 mu ইকুয়াল টু 1.67 ইনটু 10⁻⁻24 গ্রাম। সবাই একটু লিখো। স্যার এটা অনেকে বুঝে নাই, স্যার এটা কি করছি? 6 আর 6 যোগ করছি 12 ইনটু এটা কমন নিছি 1.67 ইনটু 10⁻⁻24 গ্রাম। সো অ্যাটমিক মাস ইউনিট লিখছো সবাই? সো দেখো আমি এখন তাহলে একটা কাজ করে আমি এগুলো মুছে দিচ্ছি, হাবি জাবি লাগতেছে এগুলো। সো একসাথে এগুলো সবগুলো মুছে দিচ্ছি। দেখো এটা কি লিখছো? 1.67 না? সো এটা সবগুলো মুছে দিচ্ছি, আশা করি লেখা শেষ, তাই না? লেখা শেষ। ভেরি গুড। সো দেখো একটি কার্বন পরমাণু ভরের উপরে কি লিখছিলাম আমাকে বলো? একটি লিখছিলাম কি? একটি
একটি কার্বন পরমাণুর ভরে আমি কি লিখছিলাম, আমাকে বলো একটি কার্বন পরমাণুর ভর আমি লিখছিলাম 6 মাস অফ প্রোটন এবং 6 মাস অফ নিউট্রন ইকুয়াল টু আমি কি লিখতে পারি বলো, লাস্টে দিয়ে এটাই আসছিল যে 6 ইনটু 6 না সরি 12 ইনটু 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম এটাই আসছিল, তাই না? সো 12 ইনটু 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম এটাই আসছিল। এখন আমি একটু আগে বলছিলাম যে 1 mu মানে কি, অ্যাটমিক মাস ইউনিট ইকুয়াল টু 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, এটা একটু আগে বলছিলাম। এখন খেয়াল করে দেখো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি যখন এটা লিখলাম তাহলে আমি লিখতে পারি 12 mu, অর্থাৎ একটি কার্বন পরমাণুর ভর ইকুয়াল টু 12 অ্যাটমিক মাস ইউনিট। এটা কিন্তু গ্রামে কনভার্ট করে নেয় 12 অ্যাটমিক মাস ইউনিট, 12 অ্যাটমিক মাস ইউনিট, অর্থাৎ এটি কি, এটি কিন্তু একটি কার্বন পরমাণুর ভর। খেয়াল করে দেখো এটি কিন্তু একটি কার্বন পরমাণুর এটি কিন্তু একটি কার্বন পরমাণুর ভর কত, 12 অ্যাটমিক মাস ইউনিট। এটি কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু কিসে কাউন্ট করি নাই, গ্রামে কিন্তু এখনো কাউন্ট করি নাই, গ্রামে কাউন্ট করব একটু পরে। সো 12 অ্যাটমিক মাস ইউনিট লিখছো। আচ্ছা দেখো আমি লিখতে পারি এরকম যে একটি কার্বন পরমাণু ভর, এখান থেকে একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে কি একটি কার্বন পরমাণুর ভর ইকুয়াল টু 12 mu লিখতে পারতেছি এটা। আচ্ছা এটা এখন আমাকে বলো, সো আমি এটা লিখতে পারি যে 12 mu ইকুয়াল টু একটি কার্বন পরমাণুর ভর। সেম না কথাটা, 12 mu ইকুয়াল টু আমি কি লিখতে পারি, একটি কার্বন পরমাণুর ভর। ওকে এখন আমি লিখতে পারি 1 mu সমান কত লিখতে পারি, 1 mu সমান, সুতরাং আমি যদি 1 mu দিই কার্বনের ক্ষেত্রে 1 mu বের করো, 1 mu ইকুয়াল টু 1 ডিভাইড বাই 12 কার্বন পরমাণুর ভর। শেষ। সো কার্বনের ক্ষেত্রে 1 mu কত, 12 ভাগের 1 ভাগের কার্বন পরমাণুর ভর। জাস্ট এতটুকুই মাথায় রাখো, জাস্ট এতটুকুই কি মাথায় রাখো, ঠিক আছে? এখন দেখবা এখন আরো কি কি টপিক বের হচ্ছে। এখন আসি, এটা গেল জাস্ট একটা নরমাল একটা কথাবার্তা, এটা একটা বেসিক কথাবার্তা গেল। এখন আমরা আসলে প্রমাণ কিন্তু এটা করতে যাচ্ছি না, প্রমাণ করতে যাচ্ছে অন্য কিছু। তবে তার আগে আমি একটু আগে পড়ছিলাম 1 মোল সমান কত আমাকে বলো, 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23, তাই না? 1 মোল সমান আমি কি বলছিলাম, 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। এখন আমাকে বলো, আমাকে যদি আস্ক করে 1 মোল কার্বন পরমাণু মানে কি, আমাকে ধরো একজন আস্ক করলো যে ভাইয়া 1 মোল কার্বন পরমাণু মানে কি, তুমি ফার্স্টে লিখবা যে আমরা জানি হ্যান ত্যান এগুলো লিখবা, এরপর তুমি লিখলা এটা পরে লিখবা 1 মোল কার্বন। নোট কিভাবে করতেছো, আমি যেভাবে লিখতেছি সিরিয়ালে নোট করো। আরে ভাই আমি সবগুলো সিকোয়েন্স ফলো করতেছি, এটার পরে এটা আসছে, এখন এটা প্রমাণ হচ্ছে না, এটা দিয়ে কি প্রমাণ হচ্ছে আমি নিজেও জানি না, আসলে তুমি নিজেও জানো না, বাট পরে দিয়ে বুঝবা স্যার এটা দিয়ে কি প্রমাণ হয়েছে। ফার্স্টে লিখো, আমাকে বলো 1 মোল কার্বন পরমাণু, আমি যদি বলি 1 মোল কার্বন পরমাণুর সংখ্যা লিখো। ফার্স্ট লিখো 1 মোল কার্বন পরমাণুর সংখ্যা কত। আচ্ছা পরমাণু কেন বলা হচ্ছে, কার্বন কি পরমাণু নাকি অণু, সেজন্য পরমাণু বলতেছি। তাহলে 1 মোল কার্বন পরমাণুর সংখ্যা লিখো, কি হবে আমাকে বলো, 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। স্যার কি প্রমাণ করতেছেন, একটু ওয়েট করেন। 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পরমাণু। আচ্ছা সংখ্যক পরমাণু অথবা এতটি পরমাণু, সংখ্যক পরমাণু লিখো। ওকে এখন আমি যদি বলি 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পরমাণু ইকুয়াল টু 1 মোল, এখন আমাকে কি যদি আস্ক করে 6 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পরমাণুর ভর বের করো, সেটা কিভাবে করব? আমাকে বলা হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পরমাণুর ভর বের করো, সংখ্যক পরমাণুর ভর বের করতে বলছে, সংখ্যক পরমাণু বের করতে বলছে, ঠিক আছে? এখন সেটা আমি কিভাবে বের করব, সেটা কিভাবে বের করব? দেখো ফার্স্ট অফ অল দেখো আমাকে বলো একটি কার্বন পরমাণুর ভর কত, একটি কার্বন পরমাণুর ভর কত, 12 mu। এটি একটু আগে প্রমাণ হয়েছিল 12 mu। এখন আমি যদি বলি একটি কার্বন না, আমি এখন বললাম 6 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পরমাণুর ভর কত, আমাকে বলো সেটা কি করতে হবে। ভাইয়া শেষ পড়া শেষ, আজকের বেসিক কিন্তু এটাই ছিল। সবাই আমাকে বলো, কমেন্ট একটু কষ্ট করে লিখো, একটি কার্বন পরমাণুর ভর সমান 12 mu। এখন কি যদি আস্ক করে এই 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক পরমাণুর ভর কত হবে, একটির জন্য যদি এত হয় এটার জন্য কতটা হবে,
একটি কার্বন পরমাণুর ভর যদি 12 mu হয় 6.02 ইনটু 10^23 এর জন্য কয়টা হবে, মানে তার গ্রামটা কি হবে, মানে তার গ্রাম বলে দিছে একেবারে, তার ভরটা কি হবে, তার ভরটা কি হবে। অনেক যদি বলো ভাই এটা গ্রামে, এটা কিভাবে কাউন্ট করতেছেন বুঝতেছি না, এটা কিভাবে কাউন্ট করতেছেন বুঝতেছি না। দেখো ফার্স্ট অফ অল 12 mu লেখা আর 1.67 ইনটু 10^-24 গ্রাম লেখা সেম কথা না, সেম কথা না, এটা লিখছো। তো দেখো আমি যদি এভাবে লিখি একটি কার্বন পরমাণু ভর সমান হচ্ছে এত, তো আমি লিখলাম 6.02 ইনটু 10^23 কার্বন পরমাণুর ভর সমান আমি লিখতে পারি 12 ইনটু, মানে mu আছে না। আচ্ছা একটা কাজ করি, তুমি যদি বলো ভাই আমার কঠিন লাগতেছে তাহলে mu লিখো, লেখার পরে ইনটু গুণ করে দিবে না। এখন আমাকে সবাই বলো 12 সাথে mu এর মান কত, শেষ। আর এটার সাথে গুণ করলে কত আসবে আমি বলো 6.02 ইনটু 10^23। এটা কারা কারা বুঝো নাই, এটা কারা কারা বুঝো নাই আমাকে বলো। 1.67 ইনটু 10^-24 গ্রাম, 1.67 ইনটু 10^-24 গ্রাম, 12 ইনটু এটা ইনটু 6.02 10^23। বুঝা গেছে সবাই, কি বুঝা গেছে? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো, খুব সিম্পল একটা প্রশ্ন। 10^-24 আর এটা হচ্ছে 1, 1 এর সাথে 6 গুণ করলে এটা 6 ধরি, এটা 1 এবং 6 হিসাব করো। 10^-24 এর সাথে 10^23 যোগ করো, সো আমার কি হবে দেখো 10^-24 আসছে না, প্লাস কত হবে 23 আসছে না, সো এটা কত tan ইনভার্স 1 হয়ে গেছে না, কত হবে আমাকে বলো tan ইনভার্স 1 হয়ে গেছে। ওকে আচ্ছা এখন 6 এর সাথে যদি 1 যোগ করি, 6 এর সাথে 1 না, 6 এর সাথে যদি 1.67 গুণ করি, এটা অ্যাপ্রক্সিমেটলি 10 এর কাছাকাছি আসতে পারে, এটা অ্যাপ্রক্সিমেটলি 10 এর কাছাকাছি আসতে পারে। এটা মানটা একদম পারফেক্টলি আসবে না, হালকা 12 পয়েন্ট সামথিং এরকম কিছু আসবে। আমি তোমাকে একটু দেখাচ্ছি, ধরো 12, তোমার ক্যালকুলেটর আছে, ধরো আমি একটা ক্যালকুলেটর যদি নিই, আমি তোমাকে ক্যালকুলেটর যদি প্রমাণ করে দিই, ক্যালকুলেটর কোথায় গেল আমার, একটু ওয়েট করো তো। আচ্ছা ক্যালকুলেটরটা পাওয়া যাচ্ছে না, ক্যালকুলেটরটা পাওয়া গেলে হচ্ছে পারফেক্ট হতো আর কি। আচ্ছা যাই হোক, ক্যালকুলেটর পাওয়া না যাবে, তোমাদের তো ক্যালকুলেটর বাসায় আছে, তোমার হাতে আছে, সো এখন কোথায় আছে আমি একটু খুঁজে পাবো না। দেখো এই যে 12 এর সাথে যদি আমি যদি হচ্ছে কি 6.02টা যদি গুণ করি, সরি 12 সাথে না, 1 এর সাথে যদি 6.02 গুণ করি, তাহলে অলমোস্ট 10 এর কাছাকাছি আসবে, মানে 10 পয়েন্ট সামথিং এরকম একটা কিছু একটা মান আসবে। খেয়াল করে দেখো 10 পয়েন্ট সামথিং। তো দেখো 12 এর সাথে এখানে আসলে 10, আমি 10টা নিলাম শুধু, ওকে 10, খেয়াল করে দেখবো এখানে 10 আসছে। আর 10^-24 এর সাথে 10^-23 যোগ করো, -24 প্লাস প্লাসে মাইনাসে কত আসবে, প্লাসে মাইনাসে কত আসবে, দেখো এটা কি আসবে আমাকে বলো। -24 এর সাথে সরি এটা একটা ভুল হয়েছে আমার, দেখো -24 এর সাথে +23 যোগ করলে কত আসবে আমাকে বলো, tan ইনভার্স 1 আসবে। ওকে সো tan ইনভার্স 1 আসছে হচ্ছে এটার সাথে এটা কি করলে যোগ করলে, ইনটু কত আসছে আবার tan আসছে না, 1.67 এর সাথে 6.02 tan আসছে না, সো এই tan কাটাকাটি গেছে। আর যেহেতু এখানে তুমি কি বের করতেছো 6.02, আর এখানে একক কোনটা ছিল আমাকে বলো, এটা তো কোনো একক ছিল না, আর এটা তো আমি ভেঙে লিখছি কি আসছিল, গ্রাম আসছিল না, এটা গ্রামই প্রমাণিত হয়েছে ইকুয়াল টু 12 গ্রাম। অর্থাৎ আমাকে যদি বলা হয় 6.02 × 10^23 পরমাণু ভর ইকুয়াল টু কত 12 গ্রাম। এখন ঠিক সেম ভাবে তোমাকে যদি অক্সিজেনের ক্ষেত্রে যদি বলে, তাহলে একটা অক্সিজেনে কয়টা আসবে, 8টা প্রোটন এবং 8টা নিউট্রন। সেম ভাবে বের করতে পারবা একটি অক্সিজেন পরমাণু ভর কত, তখন কত হবে 12 mu হবে নাকি 16 mu হবে, কারণ 8টা প্রোটন এবং 8টা নিউট্রন যোগ করো 16 mu। কেন 16 mu? কারণ 1 mu সমান 1.67 × 10^-24 গ্রাম। তাহলে আমি এখানে লিখতে পারি একটি অক্সিজেন পরমাণু ভর ইকুয়াল টু 16 mu, অর্থাৎ 12 mu এর জায়গায় 16 mu ইকুয়াল টু একটি অক্সিজেন পরমাণু ভর, আর 1 mu সমান এটা। সো আমি লিখতে পারি 1 মোল অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, এটা। সো আমি এখন লিখতে পারি একটি অক্সিজেন পরমাণু ভর ইকুয়াল টু এটা। সো এখন 12 এর জায়গায় 16 লিখে দিবা, তখন সেই সেম ভাবে দেখবা সেখানে কিন্তু 16 গ্রাম আসছে, তখন সেখানে কিন্তু দেখবা কি 16 গ্রাম। তো আমি তোমাকে আগে বলছিলাম যে 12 সামথিং এরকম কিছু একটা মান আসবে। সো ওই সেজন্য আমি বলাই, কারণ তুমি দেখবা পর্যায় সারণীতে তুমি যখন ভরটা কাউন্ট করবা দেখবা 12 সামথিং আসছে, খুব 12 কিন্তু দেয় না, কারণ ওইখানে বললাম না এই যে 10টা আমি আসলে 10 ধরছি কেন, এটা কিন্তু আসলে 10 না, এটা 10 পয়েন্ট সামথিং এরকম কিছু আসছে। আচ্ছা যারা এখন এটা বুঝো নাই, তোমার আরেকটা দেখো, আমি তোমাকে এখন বললাম সেম জিনিস আরেকটা বললাম, সেটা হচ্ছে কি দেখো, একটা
একটা কার্বন পরমাণু ভর না দিয়ে আমি এখন বললাম অক্সিজেনের, এই বললাম যে অক্সিজেন, একটা অক্সিজেন পরমাণু ভর কত, তাহলে আমি জানি একটা অক্সিজেনে 8টা প্রোটন থাকে এবং 8টা নিউট্রন থাকে, তাই না? সো এটা বাদ, এখন 8টা প্রোটন এমন কয়টা থাকবে, 8টা নিউট্রন থাকবে। তাহলে আমি সেখানে কি লিখতে পারি আমাকে বলো? 16 একটা প্রোটন এবং একটা নিউট্রন ভর তো সেম, তাহলে 16 mu লিখলাম। কেন ভাইয়া? বুঝে গেছে কেন লিখছি? তাহলে 16 mu লিখলাম। তাহলে দেখো, খেয়াল করে দেখো, 16 mu সমান কিন্তু একটি কার্বন পরমাণুর ভর। তাহলে আমি একটু আগে পড়ছিলাম স্যার একটি না, একটা অক্সিজেন পরমাণুর ভর। আমি একটু আগে বলছিলাম 1 মোল অক্সিজেন, যে কোনো কিছু অক্সিজেন যখন কাউন্ট করা হয় তখন সেটা কত হবে? 6.02 × 10⁻23। ডান এন্ড ডাস্টেড। এটা সমান কিন্তু 1 মোল। আবার 1 মোল অক্সিজেন সমান যদি এটা হয়, আবার এটা সমান কি ছিল আমাকে বলো? একটি কার্বন পরমাণুর ভর না, কারণ একটা মোল অক্সিজেন সমান কিন্তু একটি অক্সিজেন পরমাণুর ভর। আচ্ছা, আমি যদি এটা যদি এভাবে লিখি যে 6.02 × 10⁻23 অক্সিজেন পরমাণুর ভর, সেম ভাবে তুমি হচ্ছে কার্বনে যেভাবে লিখছো সেম ভাবে অক্সিজেনটা লিখো। অক্সিজেন পরমাণুর ভর কত হবে? সেম ভাবে ওইখানে যদি 12 হয়, এখানে কত হবে? 16 mu হবে, 16 mu হবে। আর এখন এটা কি 16 mu, বাট এটা হচ্ছে কি 6.02 × 10⁻23, তাহলে आंसर গুণ হয়ে যাবে। আমি ডাইরেক্ট শর্টকাটে করে ফেললাম কারণ আমার সময় নাই। সো তোমরা কি করবে? এটা আগের মতো আবার সেম কার্বনের মতো দেখো নোট করবা, কিন্তু সেম আবার আগের মতো। অক্সিজেনটা কিন্তু সেম আবার আগের মতো লিখবা। তাহলে 16 লিখছো না? 16 লেখার পরে 1.67 কত হবে আমাকে বলো? আমি 5টা বাদ দিছি, ইনটু 10⁻24 হবে, ইনটু কত হবে? 6.02। অর্থাৎ সেম ভাবে যারা প্রথমটা বুঝছো তারা এর আগেরটা মানে এর পরেরটা ইজিলি বুঝবা। সো দেখবা এটার সাথে এটাকে যদি কাটাকাটি দিলে তাহলে সেম ভাবে আবার কত হবে? 16 গ্রাম আসবে। অর্থাৎ এইভাবে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাবিজাবি যত কিছু আছে সবগুলো হচ্ছে এভাবে বের করবা। সো আমার প্রথম পার্ট এখন শেষ। কারা কারা বুঝছো এবং কারা কারা বুঝো নাই, কারা কারা নোট ডাউন করতেছো, এটা পুরোটা আবার নোট ডাউন করবা। ওকে, এটা পুরোটা কিন্তু আবার কি করবা? নোট ডাউন করবা। সো এক মোল অক্সিজেন পরমাণু ভর কত? 16 গ্রাম। কেন? কারণ এটা সমান কি 1 মোল না? আচ্ছা, এখানে আমাকে কেউ যদি আস্ক করা হয়, একটা জিনিস খেয়াল করে দেখো যে 6.02 × 10⁻23 অক্সিজেন পরমাণু ভর কত? 16 গ্রাম। কিচ্ছু বুঝি নাই। 6.02 × 10⁻23 অক্সিজেন পরমাণু ভর কত? 16 গ্রাম। তাহলে এটা যে লেখা যে কথা 1 মোল লেখা সেম কথা না? এটা লেখা যে কথা সেম। তাহলে আমি যদি বলি 1 মোল অক্সিজেনের ভর কত? 16 গ্রাম। 1 মোল অক্সিজেনের ভর কত? 16 গ্রাম। 1 মোল অক্সিজেনের ভর কত? 16 গ্রাম। আমি ব্যাপারে বলছি 1 মোল অক্সিজেনের ভর কত? 16 গ্রাম। আচ্ছা, এখন আমি তোমাকে একটা ম্যাথ দিব। আমি এখন তোমাকে একটা ম্যাথ দিচ্ছি, ম্যাথটা সবাই করবা। সো দেখো, সবাই ম্যাথটা করবা। ম্যাথটা করার সাথে সাথেই তোমার হচ্ছে অনেক কিছু কনফিউশন ক্লিয়ার হতে পারে। সবাই খাতা কলম নিছো? খাতা কলম মানে কলমটা নাও, নেওয়ার সাথে সাথে একটা কোশ্চেন দিচ্ছি। দেখো 6.02 × 10⁻23 টি অক্সিজেন অণুর ভর কত? এটা O2 দিব। O2 অণুর ভর কত? এটা আনসার দাও, সবাই আনসার দাও। সময় হচ্ছে 1 মিনিট। 1 মিনিটও দিব না, 30 সেকেন্ড সময়। 6.02 × 10⁻23 অক্সিজেন অণুর ভর কত? অক্সিজেন অণুর ভর কত? 6.02 × 10⁻23 অক্সিজেন অণুর ভর কত? 6.02 × 10⁻23 অক্সিজেন অণুর ভর কত? তখন আমার নেট চলে গেছিল। (6.02 × 10⁻23 অক্সিজেন অণুর ভর কত? বের করতে পারবা? কে কে বের করতে পারবা এটা? আচ্ছা, 32 গ্রাম কেমন হইছে? 32 গ্রাম কেমন হইছে আমাকে বলো। দেখো অক্সিজেন অণু বলছে, দেখো একটি অক্সিজেন অণুতে আমি এটা কিভাবে লিখতে পারি? ফার্স্ট অফ অল আমি কি লিখতে পারি? দেখো অক্সিজেনের একটি অণুতে এটা আমি লিখতে পারি এভাবে, অক্সিজেনের লিখো, এভাবে লিখো অক্সিজেনের, এটা এখনই বুঝে যাবে এটা কি হইছে। অক্সিজেনের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? 2টি পরমাণু থাকে, তাই না? 2টি পরমাণু থাকে। এটা রাফ আকারে লিখবো নাকি ডাইরেক্ট নোট করে দিব? এটা বুঝছো সবাই? এটা কি বিস্তারিত পড়তে হবে? দেখো, আচ্ছা আমি জাস্ট নরমালি মুখে বলি, 2টি পরমাণু থাকে একটি অণুতে। একটি পরমাণুর ভর কত? অক্সিজেনের কত? একটি পরমাণুর ভর কত? 16 mu। 2টি পরমাণুর ভর কত হবে?
16 ইন্টু 2 কত হবে 32 mu। সো 32 mu টা আসছে কি আমার দুইটি পরমাণুর ভর। সো দুইটি পরমাণুর ভর বলা যে কথা, একটি অণুর ভর বলা সেম কথা না। সো একটি অণুর ভর কত 32 mu। এখন বলা হচ্ছে একটি অণুর না, বলা হচ্ছে 6.02 ইনটু 10⁻23 অণুর ভর কত। তাহলে সেই ক্ষেত্রে কি করব, রাফ আকারে করে দিচ্ছি, পারবে এটা ম্যাথটা, ইনটু কত হবে 32 mu। এখন muটাকে আবার ভাঙতে হবে না স্যার, কেমনে ভাঙবেন? আরে ভাই muটাকে ভাঙেন না, muটাকে ভাঙলে কি আসে আমাকে বলো, muটাকে ভাঙলে কি আসে? এই muটাকে ভাঙলে 1.67 ইনটু 10⁻24 শেষ। সো 24 23 কত হবে 10⁻1 হবে, এটা কাটাতে যাবে, লাস্টে দেখবা 32 বাকি আছে, 32 গ্রাম। এটা হচ্ছে রিয়েল বেসিক, এটা হচ্ছে কি রিয়েল বেসিক। দেখো আচ্ছা একজন বলছে ভাইয়া নোট করে দেন, ওকে ফাইন ওকে ফাইন ওকে ফাইন। সো দেখো আনসারটা কিভাবে লিখবা, দেখো ফার্স্ট অফ অল তুমি লিখবা হচ্ছে এইভাবে আনসারটা লিখবা, আমি এখানে আনসার দিলাম। ফার্স্ট অফ অল তুমি কি লিখবা, তুমি লিখবা একটি অক্সিজেন অণুতে, সো কিভাবে লিখবা একটু দেখো, একটি অক্সিজেন অণুতে দুইটি পরমাণু থাকে, অর্থাৎ দুইটি পরমাণু যুক্ত অক্সিজেন থাকে। অর্থাৎ আমি যদি বলি একটি অক্সিজেন অণুতে দুইটি অক্সিজেন পরমাণু থাকে, অর্থাৎ দুইটি অক্সিজেন লিখো যে দুইটি অক্সিজেন পরমাণু থাকে, দুইটি অক্সিজেন পরমাণু থাকে, লিখছো দুইটি অক্সিজেন পরমাণু থাকে। সো অক্সিজেনের দুইটি পরমাণুর ভর, অক্সিজেনের দুটি পরমাণুর ভর। সো এটা আমি কিন্তু ওভাবে লিখি নাই যে আগের মতো করে প্রতিপাদন করে লিখি নাই। তো অক্সিজেনের দুইটি পরমাণুর ভর কত হবে আমাকে বলো, একটি পরমাণুর ভর কত হতে পারে? একটু আগে লিখছিলাম না একটি পরমাণুর ভর হচ্ছে 16 mu। আরে ভাইয়া একটু আগে লিখছিলাম না অক্সিজেন কিন্তু 8টা প্রোটন 8টা নিউট্রন, তাহলে 16টা প্রোটন 16টা নিউট্রন, মানে 16টা প্রোটন নিউট্রন হয়ে গেছে আর কি। 8টা প্রোটন 8টা নিউট্রন মানে কি 16 প্রোটন 16 নিউট্রন হয়ে গেছে। এখন অক্সিজেনের দুইটি পরমাণুর ভর কত হবে? একটি পরমাণু যদি 16 হয়, দুটি পরমাণুর ভর হচ্ছে 16 ইনটু 2 mu ইকুয়াল টু কত হবে 32 mu। শেষ। এখন তোমাকে বের করতে বলছে কি 6.02 ইনটু 10⁻23 অক্সিজেন অণুর ভর কত। তো এখন এটি কি দুটি পরমাণুর ভর মানে কি একটি অণুর ভর, অর্থাৎ আবার লিখো, অর্থাৎ অক্সিজেনের একটি অণুর ভর কত? আরে ভাই দুটি পরমাণুর ভর বলা যে কথা, একটি অণু বলা সেম কথা না। তাহলে অক্সিজেনের একটি অণুর ভর কত? একটি অণুর ভর কত? একটি অণুর ভর কত হবে 32 mu হবে। বাট তোমাকে কিন্তু একটি অণুর ভর চাইছে, চাই না, তোমাকে চাইছে 6.02 ইনটু 10⁻23 চাইছে। তো তুমি একটা কাজ করো, তুমি কি করবা, একটি অণুর ভর লিখছো এটা, তাহলে 6.02 ইনটু 10⁻23 t, এখন একটি ছিল এখন টি হবে, ইকুয়াল টু অণুর ভর ইকুয়াল টু 32 ইনটু 6.02 ইনটু 10⁻23, আর যেহেতু মুটাকে ভাঙবা না 1.67 ইনটু 10⁻24 ইকুয়াল টু কত আসবে 32 গ্রাম। কাউন্ট করো 32 সামথিং আসবে। সায়াবা আবার 1.926 করতে কানলা। হ্যাঁ আজান এখনো দেয় নাই, ভাইয়া অন্য একটা দেখান যেটার ভর পারমাণবিক সংখ্যা 2 গুণ না হয়। হ্যাঁ দেখাচ্ছি ভাইয়া, দুটি পরমাণুর আর একটি অণু কি এক? ইভা তুই কি আসলে এসএসসি পাস করছিলি? তুই? এটা কি ধরনের প্রশ্ন? দুটি পরমাণু আর আরেকটি অণু কি এক কিনা? এটা তো থাপড়াইতে ইচ্ছে করতেছে এখন। দুইটি পরমাণু আর একটি অণু, পরমাণু স্যার আপনি এভাবে করেন কেন, ভালো লাগে না, এভাবে করতে হবে। তুমি এগুলো কি কোশ্চেন করো, এটা তো সবাই জানার কথা। একটি অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু অ্যাড হয়ে কি হয়, অণু হয়। সো একটি অক্সিজেন অণুর ভর ইকুয়াল টু দুইটি অক্সিজেন পরমাণুর ভর। দেখো সিঙ্গেল যেটা দেখবে সেটা হচ্ছে অ্যাটম পরমাণু, আর এটা হচ্ছে অণু। সো অক্সিজেন কি হয়, সমযোজী বন্ধনে আবদ্ধ হয় না, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণু তৈরি করে। আর এটা কি পরমাণু। সো এটা পারমাণবিক ভর দুইটা মিলে আণবিক ভর। সো এখানে বলা হচ্ছে অণুর ভর। সো অণুর ভরের জন্য 2 দ্বারা গুণ করতে হচ্ছে।
অনুর ভরে 2 দ্বারা গুণ করতে হচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা তাহলে বুঝে নিবা, এখন বুঝা গেছে? আচ্ছা এখন ভাই আরো অনেক কথা আছে, সো আমার যেটা মনে হচ্ছে আর কি, মোল কিন্তু একটা ক্লাসে শেষ করা হচ্ছে না। সো চিন্তা করে দেখো এই ক্লাসের বেসিক, সরি এই চ্যাপ্টারের বেসিক কোন জায়গায় যাচ্ছে। তো দেখো মোল কিন্তু একটা ক্লাসে শেষ করা সম্ভব হচ্ছে না, সো আরেকটা ক্লাস লাগবে মোলে যেতে গেলে, মোল ভালোভাবে শেষ করতে গেলে। আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি এখানে আরো কিছু কথা বলবো, এখন আসো এখন আরো বেসিক শুরু হচ্ছে। সো বেসিক নাম্বার 2 সেটা বলবো, মোলের আরো ডেফিনেশন কথা আছে। সো এখন আমি মোল তো অনেক আগে বসি, তবে নরমালি আমরা যখন 9-10 এ পড়ে আসছিলাম, বা আমরা নরমালি যখন মোল বলতে যেটা বুঝি আর কি, সেটা কি বুঝি বলো? যে কোনো মৌলিক পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভর বা গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকেই এক মোল বলে। অর্থাৎ এটা যদি বলি যে কোনো পদার্থের, লিখো যে কোনো পদার্থের, স্যার আবার কি লেখাচ্ছেন? যে কোনো পদার্থের। আচ্ছা তোমরা কি অক্সিজেন যেটা লিখে দিয়েছিলাম 16 MU, এটা কিন্তু কার্বনের মতো করে লিখবা, সেম টু সেম। তুমি অক্সিজেনে কিন্তু কি, এটা কিন্তু এতটা ইজি করে লিখিও না, অক্সিজেনে কিন্তু অ্যাটম দিবা, নিউক্লিয়াস দিবা এবং কয়টা স্তর আছে সবগুলো দিবা, দেওয়ার পরে সবগুলো কিন্তু প্রমাণ করে দেখাবা। সো আমি একটা দেখাইছি, বাকি সবগুলো করবো। আমি সাথে সাথে তুমি সালফারটা করে নিও। সালফারে কয়টা আছে দেখো, সালফারে কয়টা আছে, সালফারে কয়টা প্রোটন কয়টা নিউট্রন? সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16, তাহলে 16টা প্রোটন 16টা নিউট্রন, তাহলে আনসার কত হবে? 32 MU। এখন সালফারের পরমাণু ভর কত? 32 গ্রাম, বাট অণুর ভর বলে 64 গ্রাম। সেম এইভাবে বের করতে হয়। ম্যাগনেসিয়াম যদি বলে ম্যাগনেসিয়ামের ভর বের করতে, সবগুলো পারবা না। ম্যাগনেসিয়াম কত? 12টা প্রোটন 12টা নিউট্রন। সো 12টা প্রোটন 12টা নিউট্রন মানে হচ্ছে 12 MU। ক্যান বাই ক্যান 12 MU, 12 MU। সো 12 এর সাথে 1.672 গুণ করবেন। এখন যখন তোমাকে বলবে যে আমাকে বলো 6.02 × 10⁻23 এটি ম্যাগনেসিয়ামের ভর বের করো, তাহলে আনসার কত হবে? 12 গ্রাম। এভাবে সবগুলো, অ্যালুমিনিয়াম বললো, সিলিকন বললো, হাবি জাবি যত পরমাণু বলো না কেন, সবগুলো কিন্তু ভর এভাবে কাউন্ট করা হয়েছে। বেসিক কিন্তু এখান থেকে শুরু হয়েছে, তাই না? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে মোল দিয়ে আরো কি বোঝাচ্ছেন? দেখো মোল দিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে যে কোনো পদার্থের, নরমালি আমরা যেটা বুঝাই আর কি, এখান থেকে আমার মোলার আয়তনের ব্যাপার আসবে, এটা আসতেছি পরে। যে কোনো পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভর, গ্রামে প্রকাশিত আণবিক ভর বা পারমাণবিক ভরকে, আচ্ছা এখন কিছু কিছু স্টুডেন্ট কনফিউশনে পড়ে যাবে, স্যার আপনি মোলের এতগুলো ডেফিনেশন বলতেছেন কেন? দেখো মোল হচ্ছে অনেকভাবে নিজেকে প্রকাশ করতে পারে, গ্রাম প্রকাশ করতে পারে, পারমাণবিক ভরে প্রকাশ করতে পারে, আণবিক ভরে প্রকাশ করতে পারে, আবার সংখ্যাতে প্রকাশ করতে পারে, আবার আয়তনে প্রকাশ করতে পারে, আয়তনটা এখন আলোচনাই করি নেই, আবার আয়নে প্রকাশ করতে পারে। তো এখানে বলা হচ্ছে যে কোনো পদার্থে গ্রামে প্রকাশিত আণবিক ভর বা পারমাণবিক ভরকে এক মোল বলে, এক মোল বলে। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা যেটা ছিল, আমি একটু এখানে একটা কথা লিখে রাখি, আমরা একটু আগে অ্যাভোগাড্রোর সংখ্যা পড়েছিলাম। অ্যাভোগাড্রোর সংখ্যা ওইটা একটু পাশে লিখে দিবা, তখন ওইটা লেখা হয় নাই, যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা 3টা ক্ষেত্রে স্থির থাকে। এগুলো একটু কষ্ট করে লিখো।
ওকে আচ্ছা আজানও দিচ্ছে আর আমাদের আমার মোবাইলের চার্জও সমস্যা, সো আজকে ভালোভাবে পড়াতে পারিনি, ঠিক আছে। আজান দিচ্ছে। আচ্ছা শিবরাতন বলছে স্থির কখন থাকে না। আচ্ছা ঠিক আছে, এটা আনসার দিচ্ছি এখন। এটা আজান দিচ্ছে সেজন্য কথা বলি নাই, যে আজান দিচ্ছে সেজন্য কথা বলি নাই। আচ্ছা আমি কোথায় ভুল করছি? 24 না 12 কেমনে বলতেছো? কিসের ক্ষেত্রে 24 বলছে আবার? হ্যাঁ 24 হবে। হ্যাঁ সরি ওটা ভুল ছিল। হ্যাঁ আচ্ছা ওটা ঠিক করে দিও, 24 ছিল, 24। হ্যাঁ 24ই হবে। মিস্টেক, এটা মিস্টেক ছিল, ঠিক করে নিও, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকুক, যতটুকু পড়াইছে অতটুকুই থাকবে। সো এটা ফার্স্ট এর লিখে ফেলবো। মূল 4টা ক্ষেত্রে বিবেচনা করা হয়: গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আয়নিক ভর, গ্রাম আণবিক ভর এবং হচ্ছে আয়তন। এটা আণবিক ভর, এটা পারমাণবিক ভর, এটা গ্রাম আয়নিক ভর, এটা আয়তন। সো এতটুকু পর্যন্ত সবাই থাকবে। আগামীকাল ক্লাসটা যখন আমরা শুরু করব তখন এখান থেকে স্টার্ট করব, ঠিক আছে। আবার আর এই জিনিসটা যেটা লিখবা অ্যাভোগাড্রোর সংখ্যা 3টে ক্ষেত্রে স্থির থাকে, সেটা ওখানে লিখে দিবা। কোথায়? অ্যাভোগাড্রোতে। আর এটা লিখে দিবা। এরপর আমরা আগামীকাল ম্যাথ করব এবং মোলের যে বহুরূপী আচরণগুলো সেগুলো নিয়ে ব্যাখ্যা করব। সো আল্লাহ হাফেজ।